নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটালের থার্ড আই। আমরা আজ সকালে অনুষ্ঠান আনতে পারিনি, তার জন্য মার্জনা চাইছি, কিন্তু আজকে সরাসরি চলে যাব বিষয়ে। প্রথমত, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখা অর্থাৎ বিজেপিকে অত্যন্ত প্রশংসা করব আমরা। বিজেপি এত উদার্য দেখাচ্ছে, এত তাদের ভালো মন, এত বড় হৃদয় নিয়ে তারা দলটা চালাতে শুরু করেছে রাজ্যের ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে, এর জন্য ধন্যবাদ না দিয়ে পারছি না। আপনারা ভাববেন হয়তো বিজেপির আমলে জেল খাটতে হয়েছে, বিজেপির গুন্ডারা মেরেছে আমাকে রাস্তায় ফেলে, তাই এ কথা বলছি না। না, একদম মন থেকেই বলছি যে বিজেপি সত্যিই খুব ঔদার্য দেখাচ্ছে, যে উদার মন নিয়ে তারা চলতে শুরু করেছে, এর জন্য কোনো প্রশংসাই তাদের জন্য যথেষ্ট না। দেখুন, ভালো খারাপ সবার জন্যই এবার দরজা অফিসিয়ালি খুলে দিতে চলেছে পশ্চিমবঙ্গ বিজেপি। অন্তত খবরে সেটাই প্রকাশ হয়েছে। যাদের সরাতে রাজ্যের 45% মানুষ বিজেপিকে নিয়ে এলো ক্ষমতায়, সেটা সঠিক বেঠিক, গণনায় কি হয়েছে, এসআইআরে কি হয়েছে, সেসব বাদ দিন, কিন্তু কাগজে কলমে 45% মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, তারা বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসছে। তারা এখন মানে কি বলবো, আনঅফিসিয়াল থেকে অফিসিয়াল পদ্মসাপ লাগিয়ে ঘুরবেন। মানে যারা আনঅফিসিয়াল ছিলেন অনেকেই তো চলে গেছেন বিজেপির দরজায় কড়া নাড়তে, অনেকেই মুখ্যমন্ত্রীর পাশে বসার জন্য লালায়িত, মুখ্যমন্ত্রী তাদের সরিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমি ভালো তৃণমূলের কথা বলছি। ভালো তৃণমূলের যারা ছিলেন, যে ওই 60-62 জন বিধায়ক, তারা তো এখন মোটামুটি বিজেপির লেজুর ভিত্তিক করছেন, অথচ 3 জন সাংসদ তারা প্রকাশ্যে বলেছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবেন। অর্থাৎ ওই 60টা কমে এখন 57 এসে দাঁড়িয়েছে। কমতে কমতে কোথায় দাঁড়াবে আমি জানি না, কিন্তু এরা আনঅফিসিয়াল বিজেপি মানে ছাপ লাগিয়ে, পদ্ম ছাপ লাগিয়ে তাদের ঘুরতে হবে। এতে সবচেয়ে বেশি লাভবান হবে কিন্তু তৃণমূল, আর ক্ষতিগ্রস্ত হবে খারাপ তৃণমূল। মানে সবচেয়ে ভালো তৃণমূল হচ্ছে, মানে এদের যে লাভ, এই লাভটা কি লোকসানটা কি আজকে আমরা মাপবো। তবে সবচেয়ে বেশি, মানে তার চেয়েও বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে চলেছে দ্য পার্টি উইথ দ্য ডিফারেন্স, বিজেপি। হ্যাঁ, দরজা খুলে দিলে ভালো তৃণমূলের লাভ, কারণ ভালো তৃণমূল সেই দরজা দিয়ে ঢুকে পড়বে বিজেপিতে। খারাপ তৃণমূলের ক্ষতি, কারণ তাদের অনেকেই চলে যাবে বিজেপিতে। আর পার্টি উইথ দ্য ডিফারেন্স বলে নিজেদেরকে পরিচয় দেওয়া, বিশ্বের বৃহত্তম পার্টি বলে নিজেদেরকে পরিচয় দেওয়া, এই পার্টি অর্থাৎ বিজেপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এমনিতেই রাজ্যসভার সাংসদ বাড়াতে যেভাবে পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর, এসব হওয়া সত্ত্বেও কেন যে তৃণমূলের দলত্যাগীদের রাজ্যসভায় পাঠানো হলো, গুণী বিদগ্ধ মানুষ কি বিজেপিতে ছিল না? এই প্রশ্ন আমার নয়, দীর্ঘদিন ধরে পদ্ম পতাকাকে আঁকড়ে যারা আছেন বিজেপির নেতাকর্মী, তারাই এই প্রশ্ন করছেন যে যাদেরকে রাজ্যসভায় পাঠানো হলো, তাদের বদলে কি বিজেপির আদি লোককে বা বিজেপি করার লোককে পাঠানো যেত না? কেন তৃণমূলের দলত্যাগীদের তারা তৃণমূল থেকে ত্যাগ করে বিজেপিতে ঢুকে সঙ্গে সঙ্গে রাজ্যসভায় চলে গেলেন? কেন বিজেপির কোনো ভালো লোক ছিল না? সায়ন্তন বসু কি দীর্ঘদিন ধরে বিজেপিটা করছে না? রাজু মুখার্জি কি বিজেপিটা করছেন না? তো ফলে এই প্রশ্নগুলো আমার না, বিজেপি নেতাকর্মীরাই তুলতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তৃণমূলে যারা চোর, মানে খুনি বা ধর্ষক এসব বলে অভিযুক্ত, মানে যা বিজেপির দিকে যতই তারা ঝুঁকে যাচ্ছে, ততই কিন্তু আগাছা মুক্ত হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এই পরিবর্তনটা না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্ভবত বুঝতে পারতেন না তার দলে কত লোক এরকম ঘাপটি মেরে বসে আছে। আমার সাথে এক বড় তৃণমূল নেতার, আমি নাম বলবো না, তিনি তার সাথে খুব ব্যক্তিগত আলাপচারিতায় তিনি বলছিলেন যে প্রবীর, যদি তৃণমূল ক্ষমতাতেও আসতো, এই 60 জন তাও চলে গিয়ে বিজেপিতে জয়েন করতো এবং বিজেপিকে ক্ষমতায় আনতো। বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে এরা মানে ধারণা করেছিলেন যে এরা হয়তো গদ্দারিটা করবে। সে তৃণমূল জিতলেও করতো, বিজেপি জিতলেও করেছে। অতএব এই ধরনের মানুষগুলো যত বিজেপির দিকে ঘেঁষছে, যত তৃণমূল থেকে সরে যাচ্ছে, ততই কিন্তু তৃণমূল পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। তৃণমূল আমলে যে যতই চুরি চামারি তোলাবাজি আর সিন্ডিকেট রাজ চলুক, উন্নয়নটা যে হয়েছে এটা প্রান্তিক মানুষজন মানে যে সরকারি সাহায্য পেয়ে উপকৃত হয়েছেন, এটা কিন্তু অতি বড় তৃণমূল বিরোধীরাও স্বীকার করে নেবেন। উন্নয়ন হয়েছে, মানে এখনকার মতন ভাঙাচোরা রাস্তা ছিল না, সবাই হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল, কম পাচ্ছিল কিন্তু সবাই পাচ্ছিল।
স্বাস্থ্যসাথী পরিষেবা সবাই পাচ্ছিল, এটা কিন্তু বিরোধীরাও স্বীকার করছেন। যারা তৃণমূল বিরোধী তারাও স্বীকার করেন। আর এই যে বিজেপি সবাইকে মানে বাদ দিয়ে কিছু লোককে স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারতের প্রকল্প দিচ্ছে, কিছু লোককে অন্নপূর্ণার ভাণ্ডার দিচ্ছে, অর্থাৎ সমাজের এক শ্রেণীর মানুষ বঞ্চিতই থেকে যাচ্ছে। এটা কিন্তু তৃণমূল কেন, সিপিএম কেন, কংগ্রেস কেন, বিজেপির বহু নেতা কর্মীকেও বিড়ম্বনার মধ্যে ফেলেছে। তৃণমূলকে শেষ করেছে তৃণমূলের এক শ্রেণীর নেতাই, যারা সীমাহীন তোলাবাজি করেছে, মানে শুধু তোলাবাজি করেছে বলবো ভুল হবে, চোখ রাঙিয়ে টাকা পয়সা তুলেছে, বাড়ি গাড়ি সম্পত্তি বাগিয়েছে। কর্মীরা কিন্তু রয়ে গেছে বঞ্চিতই। তৃণমূলের নিচুতলার কর্মীদের দেখুন, তাদের জীবনযাত্রায় কোনো বদল নেই। তারা প্রাণ দিয়ে মন দিয়ে দলটা করেছেন, কিন্তু কিছু পাননি। নেতারা যারা বড় বড় নেতৃত্ব দিয়েছেন, কেউ জেলা স্তরে, কেউ ব্লক স্তরে, কেউ রাজ্য স্তরে, এই নেতারাই কিন্তু সিন্ডিকেট তোলাবাজির মাথায় বসেছিল। তারাই এখন বিজেপি মুখ হয়েছে। সেই নেতারাই গিয়ে ভিড়তে চাইছে বিজেপিতে। আর এই বেনজল যেভাবে ঢুকছে, বা বলা যায় ঢুকে পড়েছে ইতিমধ্যে, তাতে আরএসএস এর আদর্শে গড়া স্বচ্ছ বিজেপি খুব শিগগিরই একটা পচা দুর্গন্ধময় ডোবায় পরিণত হতে চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব। আদি বনাম 90 লড়াই বিরোধী দলে থাকাকালীনই বিজেপিতে আমরা দেখেছি। এই লড়াই তুঙ্গে পৌঁছতে চলেছে আগামী পঞ্চায়েত নির্বাচনের যে টিকিট তা বিলি বন্টনের সময়। আমরা ভোট পরবর্তী হিংসা বাংলায় দেখে আসছি সেই বাম আমল থেকে। এই প্রথম দেখতে চলেছি ভোট পূর্ববর্তী সংঘর্ষ। ভোট পরবর্তী সংঘর্ষ তো দেখেছেন, এবার হয়তো পঞ্চায়েত নির্বাচনে ভোটের আগে সংঘর্ষ আমরা দেখব, যেখানে বিজেপি বনাম বিজেপির লড়াইয়ে আদতে রক্তক্ষরণ হবে, কিন্তু সেই পদ্ম শিবিরেরই। তৃণমূল হয়তো 10-20% আসনের বেশি আসলে তারা প্রার্থী দাঁড় করাতে পারবে না। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন আমরা দেখেছি তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। তবে যেহেতু তৃণমূল একজন নেত্রী কেন্দ্রিক দল, সেখানে নেত্রীর মনোনীত প্রার্থীকে তেতো গেলার মতন করে সবাইকেই মানতে হয়েছে। বিজেপিতে কিন্তু সে বালাই নেই। বিজেপিতে সবাই রাজা, সবাই রাজা। শ্রমিক ভট্টাচার্য রাজা, দিলীপ ঘোষ রাজা, শুভেন্দু অধিকারী রাজা, প্রত্যেকেই এক একজন রাজা। আর প্রত্যেক রাজারই এক একটা নির্দিষ্ট সংখ্যক অনুগামী ছড়িয়ে ছিটিয়ে আছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সেই অনুগামীরা কেউ কারোর থেকে কম যান না। এখনই রাজ্যের সব মণ্ডল কমিটিতে 2-3টে করে লবি তৈরি হয়ে গেছে। পঞ্চায়েত পুরসভাগুলোর টিকিট বিলি বন্টনের সময় প্রত্যেকটি লবি চাইবে তাদেরই পক্ষ থেকে জনপ্রতিনিধি হোক। ফলে বিজেপি বনাম বিজেপির লড়াইটা কিন্তু তীব্রতর হয়ে উঠবে পঞ্চায়েত নির্বাচনের সময়। কোথাও কোথাও ভালো তৃণমূলের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট হবে, যে তুমি এখানে প্রার্থী দাও, আমি দিচ্ছি না, এরকম একটা অ্যাডজাস্টমেন্ট হবে। তাতে জল কিন্তু আরও ঘোলা হয়ে উঠবে। গোজ প্রার্থীরা অন্তত 50% আসনে দাঁড়িয়ে যাবে। আর তাতেই কিন্তু বিজেপি আরও বেশ কয়েকটা টুকরো হয়ে পড়বে। তার প্রভাব গিয়ে পড়বে 29-এর লোকসভা নির্বাচনে। 2019-এ এইসব ডামাডোলের জন্যই বিজেপি 18 আসনের যে বিপুল জয়, সেটা কিন্তু পেয়ে গিয়েছিল। এই যে 2019-এ যে বিশাল জয় হয়েছিল লোকসভায় বিজেপির, সে তো তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, পঞ্চায়েত নির্বাচনে মালকাটারি নির্বাচন, এগুলোই কারণ ছিল। তৃণমূল তাই পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনে খুব একটা গা ঘামাবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। বিজেপির আভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগাতে চাইবে লোকসভার ভোটে, এটা তৃণমূলের স্ট্র্যাটেজি হতে পারে। তাই সবার জন্য দরজা খুলে তৃণমূলের যে ক্ষতি বিজেপি করতে চাইছে, তা কিন্তু তাদের কাছেই বুমেরাং হয়ে ফিরবে। এভাবেই বুমেরাং হয়ে ফেরে আমরা অতীতেও দেখেছি। তৃণমূলের ক্ষেত্রে বিজেপি এসেছে বলে বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে বিরাট পরিবর্তন এসেছে, এটা বিজেপির যারা নেতা তাদের আত্মগর্বের কারণ হতেই পারে, কিন্তু বাংলা আছে সেই বাংলাতে। শাসক দলে ভিড়ভাড়টা বেশি হবে, এটা স্বাভাবিক, কিন্তু ভিড় যেখানে যত বেশি, সেখানে কিন্তু ধাক্কাধাক্কির সম্ভাবনাও বেশি। আর যেখানে ধাক্কাধাক্কির সম্ভাবনা বেশি, সেখানে ক্যাজুয়ালিটি, রক্তারক্তি হওয়ার সম্ভাবনাও বেশি। তবে বেনজল কিছুটা বাধ্য হয়েই বিজেপিকে ঢোকাতে হচ্ছে। বিজেপি আন্তরিকভাবে না চাইলেও বেনজল তাদের ঢোকাতে হবে। এছাড়া বিজেপির কাছে অন্য কোনো রাস্তাও কিন্তু খোলা নেই। কারণ আজও রাজ্যের প্রায় 1 লাখ বুথের সর্বত্র সংগঠনের কথা ছেড়ে দিন, একজন করে পোলিং এজেন্ট বসানোর মতন শক্তি জেতার পরেও বিজেপির নেই। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, জেতার পরেও প্রতি বুথে বসানোর মতন লোক বিজেপির কাছে নেই। তাই ভাড়াটে সৈনিকেরাই ভরসা।
তা সে সৈনিক বিপরীত শিবিরের তোলাবাজ হোক, ধান্দাবাজ হোক, যেই হোক চলবে। পঞ্চায়েত ভোটের আগে যাহাই তৃণমূল তাহাই বিজেপি হয়ে ওঠা ছাড়া অন্য কোনো উপায় নেই। অর্থাৎ ওই সিপিএম এর তত্ত্ব বিজেমূল। বিজেমূল মানে কাদের বলা হচ্ছে? যারা ভালো তৃণমূল এবং বিজেপি উভয়ে মিলিয়ে বিজেমূল। মাঝখান থেকে কংগ্রেস এবং বামেদের কিন্তু কিছুটা সুবিধে হয়ে গেলেও যেতে পারে, তবে সবচেয়ে বেশি ফায়দা তুলবে পঞ্চায়েত পুরসভায় হেরে যাওয়া কালীঘাট তৃণমূল। তারা হয়তো পঞ্চায়েত বা পুরসভার ভোটে খুব ভালো রেজাল্ট করবে না, কিন্তু বিজেপির মধ্যে যে চিটটা ধরাতে তারা শুরু করেছে আদি 90, সেটাতে কিন্তু তারা অনেকটাই সফল হয়ে যাবে পঞ্চায়েত ভোটের পর। তারা অপেক্ষা করবে লোকসভা ভোটটা কবে আসে। তাই পঞ্চায়েত পুরসভা ভোটে তারা শক্তিক্ষয় খুব একটা করতে চাইবেন না, এটা আমার ধারণা। তবে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়দের এনসিপিআই, যাদের সংসদে 20 জন সদস্য আছে, তাদের আসল পরীক্ষা অপেক্ষা করছে পঞ্চায়েত পুরসভার নির্বাচনে। হ্যাঁ, লোকসভা না, পঞ্চায়েত আর পুরসভার নির্বাচনে এই 20 জন এনসিপিআই যারা গিয়েছেন তৃণমূল থেকে, তাদেরই কিন্তু অ্যাসিড টেস্ট হবে। সেখানে তারা কতগুলো পঞ্চায়েত বা পুরসভায় প্রার্থী দিতে পারেন বা কতগুলো প্রার্থীকে জিতিয়ে আনতে পারেন, বিজেপির সাথে এনডিএ জোটের শরিক হয়ে ওঠার ওপরে এনসিপিআই এর 20 জন সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু তখনই নির্ধারিত হয়ে যাবে। অর্থাৎ বিজেপি তাদের বলতেই পারে যে তুমি এতগুলো প্রার্থী দিয়েছো পঞ্চায়েতে বা পুরসভায়, তোমার কথায় প্রার্থী করা হয়েছে, তারা জিততে পারছে না কেন? এটা বিজেপি প্রশ্ন তাদের করতে পারে। অথবা তাদের এই শক্তিক্ষয় হওয়া দেখে তাদেরকে বিজেপি ব্যবহার করে ছুঁড়েও ফেলে দিতে পারে, যেটার সম্ভাবনা সবচেয়ে বেশি। পঞ্চায়েত পুরসভার ভোটের পর কিন্তু লোকসভা নির্বাচন। পঞ্চায়েত পুরসভার যে ভোট, এই ভোটে 20 জন বা 17 জন, যে কজনই বলুন, অথবা 12 জন, মানে এদের কিন্তু সবার অ্যাসিড টেস্ট। খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে অবশিষ্ট যে কজনই থেকে যাক শেষ পর্যন্ত এনসিপিআইতে, তাদের একজনেরও ব্যক্তিগত এমন কারিশমা নেই যে কোথাও একজন প্রার্থীকে জিতিয়ে আনতে পারেন। 2-1 ব্যতিক্রম আছেন, কিন্তু তাদেরও কিন্তু বিরাট কোনো কারিশমা আছে বাজারে, এমনটা কিন্তু নয়। এই অ্যাসিড টেস্টে যারা ফেল করবেন, লোকসভার ভোটে বিজেপি তাদের দিকে ফিরেও তাকাবে না, পাত্তাই দেবে না। আর এখনও 41% ভোট পাওয়া তৃণমূলের ফেরার রাস্তা কিন্তু এরা এখনও কিন্তু বন্ধ করে রেখেছেন। আজকের দিন পর্যন্ত বন্ধ করে রেখেছেন এবং নিজের হাতে সেটা বন্ধ করে দিয়েছেন। ফলে একঝাঁক ভালো তৃণমূল এবং এনসিপিআই এর নেতারা বাধ্য হয়ে রাজনৈতিক সন্ন্যাস নেবেন। আর পঞ্চায়েত পুরসভা নির্বাচনে বিজেপির আভ্যন্তরীণ কোন্দল ভেঙে যদি ভোটে লড়ে, তাহলে যে ডিভিডেন্ড তারা পাবে তা ভাঙিয়ে লোকসভা পর্যন্ত তারা নিয়ে যাবে। তবে সে সম্ভাবনা খুব কম হয়ে আসছে। ভালো খারাপ সব তৃণমূলের জন্য বিজেপির দরজা হাট খুলে দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্তে। তবে এখন আর বিজেপিতে ফিরে আসার বা ফিরে যাবার রাস্তাটা নেই। বিজেপির আর ফিরে আসার বা ফিরে যাওয়ার রাস্তা নেই। গত বিধানসভার ফল প্রকাশের দিন থেকে যে বিষ বৃক্ষের বিষ বিজেপি বপন করে ফেলেছে ইতিমধ্যে, এই 3 মাসেই কিন্তু তার মাথা চাড়া দিয়ে উঠেছে। চারিদিকে ব্যাপক তোলাবাজি থেকে শুরু করে চৌঠা মেয়ের পর জার্সি বদলানো তোলাবাজেরা যা তা অত্যাচার করে যাচ্ছে এই বাংলা জুড়ে। অরাজকতা চলছে বাংলায়, আইনের শাসন নেই। আইনের শাসন ভেঙে পড়েছে বাংলায়, এটা আমরা দেখতে পাচ্ছি। পুলিশ হেফাজতে এনকাউন্টার করে মারা হচ্ছে, পুলিশ হেফাজতে পিটিয়ে খুন করে ফেলা হচ্ছে বন্দীকে। এরকম নানা ঘটনা, ধর্ষণের মতন ঘটনা রোজ শোনা যাচ্ছে। আমরা বলতে পারি যে এই মুহূর্তে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা বলে অবশিষ্ট কিছু নেই, জঙ্গল রাজত্ব চলছে। এইসব খবর চেপে রাখা যাচ্ছে না, কারণ সোশ্যাল মিডিয়া। ফলে শুরুতে স্টেপ আউট করে ছক্কা মারতে গিয়ে 3 মাসেই মানুষের কিন্তু মোহভঙ্গ হয়েছে। চোর তাড়াতে গিয়ে ডাকাত নিয়ে এসেছেন, এরকমটাই উপলব্ধি করছেন সাধারণ মানুষ। আদি অকৃত্রিম বিজেপি কর্মীদেরও কিন্তু একই ধারণা। বিজেপির এই আনন্দ উচ্ছ্বাস, এই বুলডোজার, এই এনকাউন্টার সংস্কৃতি, পুলিশ হেফাজতে মৃত্যু, এইসব সংস্কৃতিগুলো কালো মেঘের কিন্তু ঘনঘটা তৈরি করে ফেলেছে বাংলার আকাশে, যা বিজেপির কাছে যথেষ্ট উদ্বেগজনক। তবে এখন মধুচন্দ্রিমা চলছে বিজেপির। তারা এখন রাজ্যের সবাইকে এক ছাতার তলায় এনে রাজ্যটাকেই ভালো করে তুলতে চাইছে। সরকারের পক্ষে থাকলে তো ভালোই, আর বিরোধী পক্ষও যাতে ভালো হয় সেই চেষ্টাই করে যাচ্ছে। আজ অনুষ্ঠান শেষ করব এখানেই। আগামীকাল সকালে আসছেন ডাক্তার অরিন্দম বিশ্বাস আমাদের নতুন চ্যানেল বঙ্গবাদে প্রথমবারের জন্য। তিনি তার অনুষ্ঠান নিয়ে আসবেন আগামীকাল সকাল 8টায়।
সেই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আমার সাথে আপনাদের দেখা হবে আগামীকাল রাত ঠিক 8টায় এই থার্ড আই অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in